উচ্চারণের অর্থব্যঞ্জনা সম্বন্ধে অনেক কথাই বলেছি, তার মধ্যে কিছু সতর্ক বার্তাও দিয়েছি, যেদিকে নজর রাখতে হবে। আগের দিনই বলেছিলাম যে উচ্চারণের অর্থব্যঞ্জনা ব্যাপারটা প্রায় সবটাই বলা হয়ে গেছে। যদি দু একটা কথা আরও কিছু বলবার দরকার মনে করি তাহলে আবার বলবো। আমি মনে করছি যে এই কয়েকটা জিনিস একটু জানিয়ে দেওয়া দরকার, তাই আরেকবার ওই প্রসঙ্গটা তুলছি। আমি যখন ওই আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো এই পংক্তিটির অর্থব্যঞ্জনা কিরকম হতে পারে তার ব্যাখ্যা করছিলাম, করে দেখাচ্ছিলাম, সেই সময় একটা কথা আলতো করে বলেছি, হয়তো সেটা কান এড়িয়ে যেতে পারে, যে ওই অর্থব্যঞ্জনা কিন্তু কোনো একটি শব্দে ঝোঁক দেওয়া, এইটার সঙ্গে তার তফাৎ আছে। কোনো একটা শব্দে ঝোঁক দেওয়া আর সেই শব্দটার অর্থব্যঞ্জনা করা, এই দুটো ঠিক এক জিনিস নয়। এটা আমি আলতো করে একটু বলেছিলাম এটা বোঝাবার সময়। আজকে সেটা আরেকটু বিশদে বলি, যে আমরা অনেক সময় বাক্যের অর্থ বোঝাবার জন্যে কোনো একটা শব্দে ঝোঁক দিই। এই অভ্যেসটা অনেকেরই আছে, অনেকে এটা বেশ হিসেব করেই করেন। শ্রদ্ধেয় শ্রী শম্ভু মিত্র একটা উদাহরণ দিতেন। আমার মনে হয় আমরা যেখানে যুক্তির অবতারণা করেছিলাম কণ্ঠ ব্যবহারের ক্ষেত্রে, সেখানে এই কথাটা একবার বলেছি। তবু এখানে আরেকবার শুনলে দোষ নেই, কারণ এইখানে এই অঘটনটা ঘটার খুব সুযোগ আছে, যে ব্যঞ্জনা করতে গিয়ে আসলে একটা চাপ দিয়ে বলা হলো, ব্যঞ্জনাটা হলো না। তাই সেটা একটু মনে করিয়ে দিচ্ছি, যে আমরা যখন কোনো শব্দে একটা ঝোঁক দিই, সেটা দিয়ে কিন্তু শব্দের অর্থ স্পষ্ট করা যায় না, সেটা দিয়ে বাক্যের অর্থ স্পষ্ট হয়। আর শব্দের শুধু অর্থ স্পষ্ট করা যায় না তাই নয়, যে অনুভব সৃষ্টির কথা বলা হয়েছে সেই অনুভবও ওই ঝোঁক দিলে সৃষ্টি হয় না। তো সৌম্যমিত্র যে উদাহরণটা দিতেন আমি সেইটা একবার বলি। আমি কাল সকালে তোমার বাড়ি যাব, এটা হচ্ছে গোটা কথাটা, আমি কাল সকালে তোমার বাড়ি যাব। উনি বলতেন যে বাক্য কিভাবে বললে তার অর্থটা আর একটু পরিষ্কার হবে, সেই জন্যে আমরা কখনো কখনো কোনো কোনো শব্দে ঝোঁক দিই, এবং সেই ঝোঁকটা সরিয়ে নিলে বাক্যের অর্থ পাল্টে যায়। তাহলে দেখুন বাক্যের অর্থ পাল্টায়। তো আমি যত রকম উনি দেখাতেন তার দুটো একটা আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বাক্যের অর্থটা পাল্টে যাচ্ছে। কথাটা ছিল যে আমি কাল সকালে তোমার বাড়ি যাব। তা যদি এইভাবে বলা হয় যে আমি কাল সকালে তোমার বাড়ি যাব, তাহলে বোঝা গেল অন্য কেউ যাবে না, আমিই যাব। যদি এই কথা বলা হয় যে আমি কাল সকালে তোমার বাড়ি যাব, ঝোঁকটা সরে এলো আমি থেকে কালে, বাক্যর মানে পাল্টে গেল, যে আমি পরশু তরশু বা আজকে যাব না, কাল যাব। যদি ঝোঁকটা আর একটু সরিয়ে দেওয়া হয়, তাহলে আমি কাল সকালে তোমার বাড়ি যাব। তো বুঝতে পারছেন যে এই যে ঝোঁক, এই ঝোঁকটা দিয়ে কিন্তু শব্দের অর্থ আলাদা করে কিছু বোঝানো যাচ্ছে না, এটা দিয়ে বাক্যের অর্থটা পাল্টে পাল্টে যাচ্ছে। কি উদ্দেশ্যে বাক্যটা বলা হচ্ছে সেইটা পাল্টে পাল্টে যাচ্ছে। কাজেই আমরা যেটা নিয়ে দেখাচ্ছিলাম তখন দেখিয়েছি একবার, যে আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো, এটা দিয়ে কিন্তু কিছুই হলো না, না বাক্যেরও মানে কিছু পাল্টালো খুব একটা, আর শব্দের অর্থ বা অনুভব তো হলোই না। আমি এটা করে দেখিয়েছি যখন এটা বোঝাচ্ছিলাম। তো এই কথাটা আরেকবার মনে করিয়ে দিলাম, যে আপনারা যেটা মনে করছেন যে ব্যঞ্জনা করছেন, অথচ সেটা ব্যঞ্জনার বদলে একটা ঝোঁক হচ্ছে শুধু, সেটা সম্বন্ধে একটু যত্নবান হবেন, যে ব্যঞ্জনাটা যেন সত্যি সত্যি হয়। আর একটা কথা বলবার, যে এই যে অনুশীলনটা, যে আপনি একটা কবিতার পংক্তির মধ্যে কোনো কোনো শব্দে ব্যঞ্জনা করছেন, নিজেই করছেন, নিজেই শুনছেন,
নিজেই তৃপ্তি পাচ্ছেন কিনা দেখছেন, না হলে বদলাচ্ছেন কিছু। এটা একটা অনুশীলন বটে, কিন্তু যদি এইটা কয়েকজনে মিলে বসে করা যায়, মানে তারাও এই ধারাতেই চর্চা করছেন হয়তো, এরকম যদি হয়, তাহলে ব্যাপারটা এরকম করে করা যেতে পারে যে একজন একটা পংক্তির মধ্যে কোনো শব্দের ব্যঞ্জনা করলেন, তিনি সেটা বললেন না কোনটায় করছেন, যারা শুনছেন তারা বললেন যে এই শব্দে ব্যঞ্জনা হয়েছে। তাহলে বোঝা গেল যে আপনি যেটা ব্যঞ্জনা করছিলেন সেটা অন্যের কাছেও বোধগম্য হচ্ছে। তেমনি অন্য কেউ আবার একজন করবে, আপনি শুনলেন, আপনি শুনে বললেন। এই চর্চাটা আরো একটু আকর্ষণীয় হয়। এবং ওই একটি দুটি পংক্তি নিয়ে নয়, যদি অনেক অনুশীলন করা থাকে তাহলে প্রত্যেকেই অনেক কবিতার অনেক পংক্তি এইভাবে বলতে চেষ্টা করবেন, একটা জমে উঠবে আসরের মতন আমার মনে হয়। এভাবে আমরা করেছি কোনো সময়, তাতে আরো বেশি ভালো লাগে। আর কখনো কখনো এটাও ধরা পড়ে যে না, যেটাকে ব্যঞ্জনা বলে মনে করছেন কেউ, সেটা ঠিক ব্যঞ্জনা হচ্ছে না, তাই অন্য মানুষ ধরতে পারলেন না। এটা এমন হতে পারে যে একবার শুনেই কেউ উদ্ধার করতে পারলেন না, কিন্তু তাকে যদি বার কয়েক একই রকম ব্যঞ্জনা করে শোনানো হয়, ব্যঞ্জনাটা হয়ে থাকলে নিশ্চয়ই তিনি ধরতে পারবেন। তো এই আর একটা কথা বলবার ছিল। আর এইখানে বিশেষ কিছু বলছি না, এর পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আমি অন্য আর একটা বিষয় বলবো, যেটা বলা উচিত ছিল যখন আমরা ওই আমাদের ধ্বনিমালার প্রত্যেকটা ধ্বনি নিয়ে বলছিলাম, কোথা থেকে উচ্চারিত হচ্ছে, কিভাবে উচ্চারিত হচ্ছে, এগুলো সেখানে বলেছি আমি, সেখানেও ওই রকম ছুঁয়ে গেছি। কিন্তু এবারে আমরা যেদিকে যাব সেই দিকে যাওয়ার আগে ওইগুলো নিয়ে আরেকটু বলতে হবে। কারণ ধ্বনি ব্যঞ্জনার প্রসঙ্গে যখন যাব, অর্থ ব্যঞ্জনা পার করে, তখন কিন্তু ওই ধ্বনিমালার যে শুদ্ধতার অনুশীলন হয়েছিল সেই সঙ্গে প্রত্যেক শুদ্ধ ধ্বনির ভালো অনুরণনের ইচ্ছেমতো প্রয়োগ, কখনো বৃদ্ধি করে দেওয়া, কখনো কমিয়ে নেওয়া, এই সবগুলো খুব নিয়ন্ত্রণে থাকতে হবে, তবে ধ্বনি ব্যঞ্জনার কাজটা ঠিক মতো করা যাবে। সেটা সম্বন্ধে কিছু বলবো। তার আগে আমি এখন আপনাদের দুটি কবিতা বা কবিতাংশ একটু আবৃত্তি শোনাই। এটা কিন্তু আমি ওই রকম পংক্তিতে যেরকম দেখিয়েছিলাম ধ্বনি ব্যঞ্জনার কাজ, সেরকম করে আপনাদের দেখানো বা বোঝানোর জন্য করছি না, আমি আবৃত্তিই করছি। আপনাদের কি কাজ হবে না, এটা শুনতে শুনতে আপনারা বুঝতে চেষ্টা করবেন যে কোন কোন শব্দে কোথায় কোথায় ব্যঞ্জনা করা হলো, আর কোথায় কোথায় ব্যঞ্জনা হলো না, শুধুই একটা ঝোঁক দেয়া হলো। এই দুটি কবিতা নয়, একটা কবিতা এবং একটা কবিতাংশ, এটা শুনিয়ে আমি এবার পরবর্তী ধাপের আলোচনায় যাব। এই কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রার্থনা। নৈবেদ্যে অবশ্যই এই নামটা দেওয়া নেই, এই নামটা আপনারা সঞ্চয়িতায় পাবেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরে, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করে, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসে, পৌরুষের করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করে পীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। আপনারা একবার শুনে বুঝতে না পারলে একটু বারবার চালিয়ে শুনে নিয়ে কোন কোন শব্দে ব্যঞ্জনা হয়েছে আর কোথায় কোথায় শুধু ঝোঁক পড়েছে,
এইগুলো একটু দেখতে চেষ্টা করুন। আমি কবিতার ভাব এবং অর্থ সব বজায় রেখে যতটা পেরেছি এর মধ্যেই কাজগুলো করবার চেষ্টা করেছি। তার মানে এটাই একটা শ্রেষ্ঠ আবৃত্তি এমন মনে করবার কোনো কারণ নেই। একে আরো অনেক ভালো করা যায় হয়তো। আর এখানে আরো একটা কথা বলি যে আমরা এ পর্যন্ত একটা আবৃত্তিকে দাঁড় করানোর যে অনুশীলন করে এসেছি, যে স্বরের বিভিন্ন রকম রীতিনীতি প্রয়োগ করে তাকে দাঁড় করানো, ছন্দ ঠিক রেখে বলা, ছন্দের যেটুকু শিখেছি আমরা, এবং কবিতার অর্থের ভেতরে নিজের যে অনুভব সেটাকে সঞ্চারিত করা, এই সব কিছু সমেতে আমরা আবৃত্তিটা করব। তার মধ্যে ব্যঞ্জনার কাজগুলো আরেকটি বাড়তি অলংকার হিসেবে আসবে। সেটা শুধুই অলংকার নয়, সেটা আমাদের সেই প্রয়াসকে আরো বেশি সার্থকতা দেবে। মানুষের কাছে অনুভবগুলো আমাদের আর একটু বেশি করে পৌঁছবে ব্যঞ্জনার মাধ্যমে। এই লক্ষ্যে কাজ করব। আমি আরেকটি কবিতার একটু অংশ শোনাই। সেটা একটু দ্রুত ছন্দে আছে, মানে অন্তত এই কবিতার তুলনায় দ্রুত ছন্দে, এবং সেটি নজরুলের কবিতা। আপনাদের সেটাও খুব চেনা কবিতা। এতক্ষণ যেটা শোনাচ্ছিলাম সেটাও নিশ্চয়ই আপনাদের চেনা কবিতা। সৃষ্টি সুখের উল্লাসে আমি সামান্যই একটু অংশ করব। তার মধ্যে শব্দগুলোর কিরকম করে ব্যঞ্জনা হচ্ছে তালে, এবং এরকম লয়ে, যে লয়ে যাচ্ছি সেইটা আপনারা লক্ষ্য করুন। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুল্ল সাগর, দুল্ল আকাশ, ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। এইটুকুই। এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এখানে শুধু শুধু শব্দের উপরে ঝোঁক দেয়া বা মানে বোঝানোর জন্য ঝোঁক দেয়া এরকম বেশি নেই। যা আছে সবটাই উচ্চারণ ব্যঞ্জনারই কাজ আছে, এবং এই দ্রুত লয়ের ভেতরেই সেটা আছে। এই উদাহরণটা শুধু তুলে ধরলাম এই জন্যে যে যখন আমরা দ্রুত ছন্দে কোনো কবিতা আবৃত্তি করব তখনও কিন্তু তার ভেতরে এই ব্যঞ্জনাগুলো থাকতেই পারে। আপনারা লয়ের কাজের জন্য যে ঝিকঝিক রেলগাড়ি করেছেন, বা একটি বড় কবিতার কথা বলেছে আপনাদের রেলগাড়ির গান, সেগুলোর ভেতরেও কিন্তু অনেক এরকম ব্যঞ্জনার সুযোগ আছে। আমরা যেসব কাজ করি যার ভেতরে একটা কাজ হলো মোটিভের কাজ, এই মোটিভের কাজটাও যখন করব তখনও তার ভেতরে এই অর্থ ব্যঞ্জনার কিছু কাজ থাকতেই পারে। মোটের উপর আমরা যা এ পর্যন্ত আলোচনা করেছি এবং যেসব অনুশীলনী তুলে ধরেছি, আপনাদের যেগুলো করতে বলেছি নিজেরা, এই সব মিলিয়ে অর্থ ব্যঞ্জনা সম্বন্ধে যা বলবার ছিল সেটা আপাতত এখানে শেষ করলাম। পরবর্তী সময়ে কোথাও যদি আর একটু কিছু মনে হয় যে যোগ করার দরকার, সেটা আলাদা করে বলে দেব। মনে হচ্ছে যা বলা হয়েছে সেটা যথেষ্টই হয়েছে। এরপর আমরা এর পরবর্তী পর্যায়ে যাব। সেই পরবর্তী পর্যায়টা হচ্ছে আর এক রকমের ব্যঞ্জনা শব্দেরই। আমরা শব্দেরই অর্থ ব্যঞ্জনা করছিলাম, এইবার আমরা যাব, বুঝবো প্রথমে যে কাকে বলে ধ্বনি ব্যঞ্জনা। ধ্বনি ব্যঞ্জনা বিষয়টা মধ্যে ঢোকার আগে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধ্বনি ব্যঞ্জনা কথাটার মধ্যে ধ্বনির নিশ্চয়ই একটা বড় ভূমিকা থাকবে, না হলে এরকম নাম হবে কেন?
তো ধ্বনি বলতে আমরা আমাদের বর্ণমালা যাকে বলতাম সেই ধ্বনিমালা, সেই ধ্বনিরই তো ধ্বনি, সেই ধ্বনির কথাই হচ্ছে। কিন্তু সেই ধ্বনিটা বেশ ভালো রকম করে বাজাতে পারলে বা বাজানোর যে পদ্ধতিটা হবে সেই পদ্ধতিটা আমাদের যদি খুব নিয়ন্ত্রণে থাকে, কিভাবে বাজাবো, কতটা বাজাবো বা কোথায় বাজাবো না, তবেই ধ্বনি ব্যঞ্জনা ঠিক করে করা সম্ভব। তো সেই জন্যে আমি আরেকবার ফিরে যাব সেই সব জায়গায় যেখানটায় আমরা ওই অনুশীলন করছিলাম যে ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, বা অনুশীলন করছিলাম আ, এ, এই, উ, ও। তখন আমি বলেছিলাম যে এই যে ধ্বনিগুলো করা হচ্ছে আমাদের অ, আ, এ, ই, উ, ও, অ, আ, এগুলোকে নানান স্তরে করতে, লিপ টাং নাসাল অ্যাবডোমেন। সেখানে একটু হয়তো বলেছিলাম, এখন আরো নতুন করে বলতে হচ্ছে এই কারণে যে এই স্বরধ্বনিই কিন্তু আমাদের ওই অনুরণনটাকে নিয়ন্ত্রণ করবে। অনুরণন মানে আর কিছুই নয়, অনুনাদটাকে ঠিকভাবে করা যাতে করে সেটা বেজে উঠতে পারে। তো ব্যঞ্জন ধ্বনি যে নিজে নিজে বাজতে পারবে না, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যঞ্জন ধ্বনিকে তো একা উচ্চারণ করা যায় না, তাতে স্বর যোগ হলে তবেই তাকে উচ্চারণ করা যায়। সুতরাং আমাদের দেখতে হবে যে যে স্বরধ্বনিগুলো আমরা ব্যবহার করব তার অনুরণনটা যেন ঠিক হয়, শুধু অনুনাদটা নয়। অনুনাদের সঙ্গেই তার বেজে ওঠাটা চাই। আমি তাকেই অনুরণন বলছি, হয়তো শব্দের মানের দিক থেকে অনুনাদ অনুরণন খুব তফাৎ নেই। অনুনাদ একটা বৈজ্ঞানিক নাম, আর অনুরণন হলো তার যে ধ্বনিটা কানে আসবে তার জন্য, সেটাই। কিন্তু আমি অনুরণন এখানে একটু বেজে ওঠা অর্থে ব্যবহার করছি। তাহলে আমরা কি করব এখন? কি অনুশীলন হবে না, ওই যে অনুশীলন আগেই হয়েছে সেটাকেই আমরা প্রত্যেকটা ধ্বনিকে বেশ ভালো করে তার অনুনাদ বাজিয়ে তুলে করব। আ, মানে শুকনো ভাবে আ, নয় আ, নয় আ, আ, এ, ই, ই, এ, অ্যা, আ। দেখুন, ক আপনি একা উচ্চারণ এমনি আলাদা শুধু ক উচ্চারণ করতে পারবেন না। ক এর সঙ্গে হয় কা হবে, ক্যা হবে, কে হবে, কি হবে, কিছু একটা হবে, কু হবে। তা আপনি এখন ক উচ্চারণ করবেন, যদি আমরা চাই যে কটা বেশ বেজে উঠুক, তাহলে শুধু ক বললে তো হবে না, এই তো ক বলছি, ক, ক এর সঙ্গে অ আছে, ক। কিন্তু যদি তার অনুরণনটা চাই, তাহলে অ এর অনুনাদটাকে পুরোপুরি বাজিয়ে তুলতে হবে। ক, 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 খ, খ, গ, 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 ঘ, 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 ক, খ, গ, ঘ। এই অনুশীলনটা যখন ওপর থেকে নিচে করা হবে, ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। দেখছেন কিরম বাজিয়ে বাজিয়ে করা হচ্ছে? এইটা আপনারা যেমন আগে করেছিলেন সেটাকে এখন এই অনুরণন সমেত অভ্যাস করবেন। এবং শুধু এইগুলো নয়, সানুনাসিক যেগুলো ছিল ন, 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 ঙ, ঙ, ম, ম, ন, ন, এগুলো সব আমাদের এই ধ্বনিগুলো খুব কাজে লাগবে। আমি এর আগেগুলো সবই দেখিয়েছি এবং কবিতার ভেতরে ধ্বনিতে বসিয়ে কিছু কবিতাংশ আপনাদের ধ্বনিবহুল করে শুনিয়েছি। এখন একটু আলাদা করে এগুলো বলে নিলাম, কারণ আমাদের এখন ধ্বনির ব্যঞ্জনায় তো যেতে হবে। ধ্বনিটা যদি ঠিকঠাক না থাকে এবং তাকে আমরা ইচ্ছে মতো ধ্বনির বাজনাটাকে কমাতে বাড়াতে না পারি, তাহলে আমাদের কাজের সময় অসুবিধা হবে। এগুলো আপনারা আরেকবার ভালো করে করে নেবেন। আজকে আমরা এখানটাই শেষ করব। এর পরের অধ্যায়ে ধ্বনি ব্যঞ্জনা কাকে বলছি, কিভাবে সেই ভাবনাটা আমাদের মধ্যে এলো, সেইটা নিয়ে কথা বলবো।
আর এই যে বাজনার কথাটা বলছি সেটা তো অনুশীলন করবেনই। আর পরের কথা কাকে বলছি ধ্বনি ব্যঞ্জনায় যাওয়ার আগে আমি আর একটা জিনিস করে নিতে চাইবো। সেটার অবতারণা এখান থেকে একটু করা যেতে পারে, পরের অধ্যায়ে তাকে বাড়িয়ে নেব। সেটা হলো যে কারো কারো উচ্চারণের মধ্যে কিছু ত্রুটি থেকে যায়, সেই ত্রুটিগুলোকে আগে সরাতে হবে। এই ত্রুটিগুলো সম্বন্ধে আমি আলাদা করে কিছু বলিনি এর আগে, এখন বলছি। ওই আলোচনার ভেতরে একটু ধরিয়েছিলাম, আলতো করে একটু প্রসঙ্গটা এসেছিল, যে যে বিষয়ে সাধারণত উচ্চারণের খামতি হয় সেইগুলো আমার যা জানা আছে বা আমি যেগুলো লক্ষ্য করেছি সেইগুলো নিয়ে একটু বলবো। এটা হয়তো অনেকের শুদ্ধ উচ্চারণ করার ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ আমি বলবো কি ভুল হয় এবং কি করে তাকে শোধরানো যাবে। এগুলো আগে করে নিয়ে তবে ধ্বনির ব্যঞ্জনা বোঝাতে এবং সেগুলো অনুশীলন করাতে যাব। তার কিছুটা হয়তো এই অধ্যায়ে হবে, বাকিটা যদি থাকে কিছু সেটা আবার পরের অধ্যায়ের শুরুতে করব। আপাতত আমি প্রথম যে ভুলটা খুব বেশি হয় সেটা নিয়ে বলছি। একটা হলো অনেকের এই র আর র এই দুটো উচ্চারণে গন্ডগোল হয়, সেটা আগেও বলেছি। তা সেটাকে আপনি কিভাবে শোধরাবেন? যার বয়শূন্য র উচ্চারণ হয় না, তার জন্য আপনাকে কি করতে হবে না, ওই জিভটা প্রথমে কাঁপানোর অভ্যেস করতে হবে, তারপর সেই জিভটা কাঁপতে কাঁপতে দাঁতের গোড়ায় লাগলে র এর উচ্চারণ হবে। র র যতই আস্তে করুন দেখবেন জিভটা একটু কেঁপে লাগছে ওইখানটায়। আগে এই জন্য কাঁপানোটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। আগে যার র ঠিকমতো উচ্চারণ হয় না তিনি ওই কম্পনটাকে জিভের অভ্যেস করুন, করে ওটা জিভের দাঁতের গোড়ায় লাগিয়ে আপনি র বলতে চেষ্টা করুন। আর সঙ্গে সঙ্গে ডয়শূন্য রটা ওই মূর্ধার দিকে ঝাপটা মেরে র র র র, তারপরে একবার র একবার র র র র র র র, এই এইভাবে উল্টোটা আবার র র র র। প্রথমে এইটা করবেন। যাদের যাদের রয়ের অসুবিধে আছে, যারা অনেক সময় বলতে গিয়ে রকে র বলে ফেলেন বা রকে র বলে ফেলেন, তো এগুলো কিন্তু একটু হুঁশ রেখেও করতে হবে। মানে শুধু ওই অনুশীলন করলেই ঠিক হয়ে যাবে তা না। অনেক সময় তারা, অনেক সময় কেন, যাদের এই অসুবিধাটা আছে তারা কথা বলার সময়ও এইসব গণ্ডগোলগুলো করেন। কাজেই তাদের সতর্ক হতে হবে যে কথা বলাতেও গণ্ডগোল করা চলবে না। যেসব অসুবিধেগুলো দূর করার কথা আমি এখন আলোচনা করব আজকে এবং পরের অধ্যায়ে, সেগুলো শুধু আবৃত্তি করার সময় শোধরালে হবে না। তারা যখন কথাবার্তা বলেন তখনও তাদের খেয়াল রাখতে হবে যে তিনি এই ভুলটা বলছেন কিনা, তবে শোধরাবে। আচ্ছা, প্রথমে র র বা র র এইটা করা হবে। তারপরে কিছু এরকম শব্দ যেখানে র আছে আর ডয়স্ন আছে, যেমন সারি, সারি সারি দাঁড়িয়ে আছে, সারি আর শাড়ি পাশাপাশি করা হলো। পড়া পড়া, এরকম কিছু শব্দ সাজিয়ে নেওয়া হবে, যে শব্দগুলো পাশাপাশি উচ্চারণ করতে হবে। অনেকগুলো এরকম শব্দ জড়ো করে যদি পাশাপাশি উচ্চারণ করা যায় তাহলে অভ্যাসটা ভালো হবে। আর দু একটা কবিতা, দু একটা পংক্তি, যেমন গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, আস্তে থেকে দ্রুত বলতে বলতে জিভের ঠিক মতন অভ্যাসটা হবে। আর সুকুমার রায়ের একটা কবিতা আছে, দাঁড়ের কবিতা, চুপ কর শোন শোন বেয়াকুল হোসনে, এই প্রথম লাইন তার। এই দিয়ে আমরা রয়ের দোষ কাটাতে চেষ্টা করব, কিন্তু সবচেয়ে বড় কথা সচেতন থাকা। আমি শুধু কবিতা আবৃত্তি করার সময় বা কিছু পাঠ করার সময় সচেতন হব, আর অন্য সময়ে আমার যা ভুল আছে ভুল থেকে যাবে। এ ভুল কিন্তু আবার ফিরে আসবে, ওকে তাড়াতে হলে সর্বদাই তাড়াতে হবে, কথা বলার সময়ও তাড়াতে হবে। আজকে এই পর্যন্ত বলে থামলাম, পরের দিন আবার এই জায়গাটা থেকেই আরম্ভ করব আর অন্যান্য ত্রুটিগুলোর কথা। রয়ের এই যে ত্রুটি, এটা সম্বন্ধে আর বলবো না। এবার আপনারা নানান কবিতার ভেতরে যেখানে র আছে ডশন আছে সেগুলো একটু যত্ন করে আবৃত্তি করতে চেষ্টা করুন, কিন্তু যত্ন করে করাটা গোড়ার দিকে। পরবর্তী সময় এটা এমন হতে হবে যে আপনা আপনি এটা ঠিক হয়ে যাবে, আপনাকে প্রত্যেক সময় যত্ন করে করতে হবে না।
যদি আপনাকে সবসময় যত্ন করে করতে হয়, তাহলে আপনি এই ব্যঞ্জনা ট্যাঞ্জনা এইসব অনুভবের সূক্ষ্মতার জায়গায় গিয়ে করবেন কি করে? আপনি তো সবসময় ওইটা নিয়েই সচেতন আছেন, ফলে ও আড়ষ্ট হয়ে যাবে। ওটাকে তাড়াতে হবে, অনেক পরিশ্রম করে তাড়াতে হবে। এই পর্যন্ত বলে আজ থামলাম।